তুই ঘুমাতে যা, আমি আছি, সমস্যা নেই। আমার ঘুম পায়নি, ঘুম পেলে না হয় চলে যাব। সকাল হতে চললো, তুই তোর ঘুমানো উচিত। মেঘ ধীরে সুস্থে বলল, ঘুমানো তো আপনারও উচিত। এত রাত পর্যন্ত সোফায় শুয়েছিলেন, রুমে গিয়ে আদৌ ঘুমিয়েছেন কিনা কে জানে। আপনার চোখ লাল হয়ে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে ঘুম প্রয়োজন। কই, আপনি তো ঘুমাতে যাচ্ছেন না? আবির নীরবে হেসে সাবলীর ভঙ্গিতে বলল। বাহ, এত সূক্ষ্ম নজরদারি কবে থেকে শুরু করলি? মেঘ বিড়বিড় করে বলল। আপনি দেশে ফেরার পর থেকেই। আবিরের ফোন ভাইব্রেট হচ্ছে। পকেট থেকে ফোন বের করতেই দেখলো ফুপ্পি কল দিচ্ছে। আবির যেই উঠতে যাবে খেয়াল হলো আলী আহমদ খান আবিরের হাত ধরে রেখেছেন। আবির হাতের দিকে তাকালো, আব্বুর হাত ছাড়িয়ে বের হওয়ার সাধ্যই তার নেই। তাই মেঘের দিকে ফোন এগিয়ে দিয়ে তপ্ত স্বরে বলল। সাবধানে কথা বলিস। মেঘ ফোন হাতে নিতেই স্ক্রিনে ফুপ্পি লেখা দেখে তড়িঘড়ি করে বিছানা থেকে নিচে নেমে বেরিয়ে এলো। আবিরের আব্বুকে হাসপাতালে নেওয়ার সময় আবিরের ফুপ্পি আবিরকে কল দিয়েছিলেন, কিন্তু আবির রিসিভ করতে পারেনি। হাসপাতালে যাওয়ার পর তানভীরকে কল দেওয়ায় তানভীরের আব্বু কাকামণির আড়ালে গিয়ে শুধু জানিয়েছিল বড় আব্বু অসুস্থ, হাসপাতালে আনা হয়েছে। এরপর আর কথা হয়নি। তানভীর বাসায় এসে ফোন চার্জে দিয়ে শুতেই ঘুমিয়ে পড়েছে। মেঘ ফোন রুমে ফেলে নিচে আসছিল আর রুমে যায়নি। অবশেষে বাধ্য হয়েই আবিরকে কল দিয়েছে। মেঘ রুম থেকে বের হতে হতে কল রিসিভ করলো। ফুপ্পি আর্তনাদ করে বললেন। মেঘ নরম স্বরে বলল। বড়বাবু মোটামুটি সুস্থ আছেন, বাসায় নিয়ে আসছে, এখন ঘুমাচ্ছেন। তুমি টেনশন করো না ফুপ্পি। হ্যাঁ ফুপ্পি। আবির ভাই বড় আব্বুর কাছে বসে আছে, তাই আমাকে ফোন দিয়েছেন। আলহামদুলিল্লাহ ঠিক আছেন। বড় আব্বু বাসায় আসার পর থেকে সবাই বড় আব্বুকে দেখে ঘুমাতে গেছে। আব্বুর কথা কি বলবো, সেই যে চুপ করেছেন, এখন পর্যন্ত কারোর সাথে কথা বলছেন না, আম্মুর সঙ্গেও কথা বলছেন না। তুমি চিন্তা করো না ফুপ্পি, নিজের যত্ন নিও, এখন ঘুমিয়ে পড়ো। আমার কথা শুনবে না নাকি? এক ধমক দিয়ে 10 হাত দূরে ফেলে দিব। মাহমুদা খান মৃদু হেসে বললেন। আচ্ছা বলবো, এখন রাখছি, আল্লাহ হাফেজ। মেঘ কথা শেষ করে আবিরের কাছে ফোন নিয়ে গেল। আবির ফোন নিয়ে শীতল কণ্ঠে বলল। ঘুমোতে যা। মেঘ মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল। আমি থাকি এখানে। আবির কপাল কুঁচকে তাকালো। মেঘ চোখ খুলতেই দুজনের চোখাচোখি হলো। আবির গম্ভীর কণ্ঠে বলল। রাত জেগে শরীর খারাপ করার কোনো প্রয়োজন নেই, রুমে যা। মেঘ আবিরের পানে চেয়ে গাল ফুলিয়ে ওষ্ঠে উল্টালো। বড় আব্বু বড় আম্মুকে রেখে যেতে ইচ্ছে করছে না। চোখে ঘুমও নেই, তাছাড়া এখানে থাকলে আবির ভাইয়ের কাছাকাছি থাকতে পারত। অভিমান জমেছে মনের কোণে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল। কথা বললে একটু মানিস প্লিজ। মেঘ আর কিচ্ছু বলল না। আবির ভাইয়ের শান্ত অথচ শক্ত মনের কথাতে আবেগ অনুভূতির তীব্র অধিকার বোধ লুকিয়ে আছে, যা বুঝতে পেরেই মেঘ চুপচাপ রুমে চলে গেছে। হাত মুখ ধুয়ে অজু করে নামাজ পড়ে একেবারে শুয়েছে, কিন্তু চোখে বিন্দু মাত্র ঘুম নেই। গতকালের ঘটনাগুলো বারবার মাথায় ঘুরছে। গোমরা মুখও আবির ভাইয়ের পরিবর্তনটা আজ মেঘের মনে বারবার খোঁচা দিচ্ছে। আবির দেশে আসার পর মেঘের সঙ্গে তেমন কথা বলতো না, বললেও চোখে মুখে সব সময় রাগ ক্রোধ থাকতো। হুটহাট দমক দিয়ে বসতো। অথচ ধীরে ধীরে আবির কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আর আগের মতো রাগ দেখায় না, মেঘের উপর শুধু শুধু চেঁচায়ও না। কিছু জিজ্ঞেস করলে শীতল কণ্ঠে উত্তর দেয়। আর যত্ন তো কয়েক গুণ বেড়েছে। আবিরকে নিয়ে ভাবতে ভাবতেই মেঘ ঘুমিয়ে পড়েছে। প্রায় 8টা নাগাদ মালিহা খান সজাগ হয়েছেন। আবির তখনও চেয়ারে হেলান দিয়ে বসে আছে। মালিহা খান সোহা থেকে তাড়াতাড়ি উঠে বসলেন। উদ্বিগ্ন কণ্ঠে আবিরকে প্রশ্ন করলেন। তোর আব্বুকে নিয়ে কখন বাসায় আসছিস? ডাকিসনি কেন আমায়? 4টার দিকে এসেছি, তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি। তোর আব্বু ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ একদম সুস্থ আছে, শুধু প্রেশারটা একটু বাড়তি। আজে বাজে চিন্তা ভাবনা বাদ দিতে বলেছেন। মালিয়া খান করুণ দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। তারপর মোলায়েম কণ্ঠে শুধালেন। সারা রাত ঘুমাসনি? না। রুমে গিয়ে একটু ঘুমিয়ে নে, আমি আছি তোর আব্বুর কাছে। সমস্যা নেই, আব্বু উঠুক পরে যাব। মালিহা খান তেমন জোর করলেন না। বাবার অসুস্থতায় ছেলে পাশে থাক, এটা সব মায়েরাই চাইবে। মালিহা খান উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। ততক্ষণে সকালের নাস্তা প্রায় রেডি হয়ে গেছে। বাড়িতে একজন হেল্পিং হ্যান্ড আছেন, যিনি প্রায়
15 বছর যাবৎ এই বাড়িতেই থাকেন। ওনার নাম খোদেজা। ওনার হাজবেন্ড এই বাড়ির দারোয়ান। বাড়ির দেখাশোনা ওনারা দুজন মিলেই করেন। ওনাদের 2 জন মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোট মেয়েটা এবার ক্লাস 6-এ পড়ে। তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে মেয়ের পড়াশোনার খরচ সহ সব দায়িত্বই আবিরের আব্বুর। আবিরদের মেইন গেটের পাশেই ওনাদের থাকার জন্য 2টো রুম দিয়েছেন। উনি সব কাটা বাছা করে দেন, কিন্তু রান্না বেশিরভাগ সময় মালিহা খান নিজেই করেন। মালিহা খানের রান্না ছাড়া আবিরের আব্বু খেতে পারেন না। অসুস্থতার কারণে সব রান্না করতে না পারলেও আলী আহমেদ খানের জন্য অল্প স্বল্প রান্না মালিহা খানই করেন। এখন বেশিরভাগ রান্না হালিমা খান করেন। রান্না করাটা হালিমা খানের শখ। নতুন নতুন রেসিপি বানানো, বাড়ির সবাইকে তা খাওয়াতে ওনার বেশ ভালো লাগে। অন্যদিকে আকলিমা খান রান্না পারেন না বললেই চলে। মালিয়া খান বা হালিমা খান রান্না করলে উনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, মাঝে মাঝে লবণ চেক করেন। বড় 2 বউ অসুস্থ থাকলে বাধ্য হয়ে খোদেজা আফার সহযোগিতায় রান্না করেন, তবে তা খাওয়ার যোগ্য হবে কিনা সে বিষয়ে সব সময় চিন্তিত থাকেন। আবির আসার পর আরেকজন হেল্পিং হ্যান্ড এসেছে। উনি 2-3 ঘন্টার জন্য এসে ঝাড়া মোছা, কাপড় ধোয়া সাথে অন্যান্য কিছু কাজ করে দিয়ে যান। আজ মালিহা খান হালিমা খান দুজনেই উঠতে দেরি করেছেন, তাই আকলিমা খান আর খোদেজা আপা মিলে রান্না তৈরি করেছেন। মালিহা খান রান্নাঘরে এসে আবিরের জন্য হালকা নাস্তা নিয়ে রুমে চলে গেছেন। আম্মুর কর্মকাণ্ডে আবির বিরক্ত হয়ে বলল, তোমাকে নাস্তা আনতে কি বলেছে? ভালো না লাগলে শুয়ে ঘুমাও। তোর আব্বুর জন্য রান্না করতে হবে। এই অবস্থায় রান্না করতে যাবে? ওরা সব রেডি করে রেখেছে, শুধু রান্নাটা করব। আবির রাগান্বিত কণ্ঠে বলল, যা খুশি করো, তোমাদের কাউকে কথা মানাতে পারলাম না। আবির দীর্ঘশ্বাস ছাড়লো। মালিয়া খান খানিক হেসে বেরিয়ে গেলেন। মালিয়া খান ড্রয়িং রুম পর্যন্ত যেতেই মেঘ নেমে আসলো। মালিয়া খানের আগে রান্নাঘরে ছুটে গেল সবাই। আলী আহমেদ খানের রান্নার বিষয়ে কথা বলছিল। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, বড় আব্বুর জন্য আজ আমি রান্না করব। আকলিমা খান হেসে বললেন, মেয়ে, তুই রান্না কবে শিখলি? আজকে শিখবো, তারপর রান্না করব। মালিয়া খান তটস্থ হয়ে বললেন, না রে মা, তোর রান্না করতে হবে না। তোর বড় আব্বু এমনিতেই অসুস্থ, রান্না ভালো না হলে খেতে পারবে না। রান্না একেবারে ভালো না হলে প্রয়োজনে 5 বার করব, তবুও রান্না আমিই করব। তুমি শুধু বসে বসে আমায় দিক নির্দেশনা দিবে। মা রে, পাগলামি করিস না। মেঘ শক্ত কণ্ঠে বলা শুরু করলো, ডিসিশন ফাইনাল, রান্না আমিই করব। আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না। তোমরা সবাই রান্নাঘর থেকে যাও, ডাইনিংয়ে থেকে নির্দেশনা দিলেই চলবে। বড় আব্বু আবির ভাই যেভাবে নিজের মর্জি চালান, মেঘও আজ ঠিক সেভাবেই বলেছে। মালিয়া খান সহ বাকিরা আশ্চর্য নয়নে মেঘকে দেখছে। সামান্য নুডলস করতে গেলে যেই মেয়ে 10 বার আম্মু, বড় আম্মু অথবা কাকিয়াকে রাখতে থাকে, সে আজ রান্নার জন্য সবাইকে রান্নাঘর থেকে বের করে দিচ্ছে। ভাবা যায়? মালিয়া খান ডাইনিংয়ে বসে মেঘকে নির্দেশনা দিচ্ছে, মেঘ সে অনুযায়ী রান্না করছে। একবারের জায়গায় 10 বার লবণ চেক করছে, তরকারি হয়েছে কিনা সেটাও বুঝতে পারছে না, আবার কাউকে কাছেও আসতে দিচ্ছে না। মালিয়া খানের কথা মতো বড় আম্মুর জন্য 2টো তরকারি রান্না করেছে। রান্না শেষে ছুটে গেল বড় আব্বুর রুমে, বড় আব্বু উঠেছে কিনা দেখার জন্য। 3 দিনের অনিদ্রায় আবিরের চোখ মুখে টানছিল, সেই চেয়ারে হেলান দিয়েই ঘুমিয়ে পড়েছিল। মেঘের নুপুরের শব্দে সহসা ঘুম ভেঙে গেছে। ক্ষুদ্র পরিসরে তাকাতেই চোখে পড়ল মেঘের নাজেহাল অবস্থা। গ্যাসের তাপে ঘেমে একাকার অবস্থা হয়ে গেছে। যে মেয়ে আজ পর্যন্ত টানা 10 মিনিট চুলার পাশে দাঁড়িয়ে থাকেনি, সে আজ প্রায় 1-1.5 ঘন্টা যাবৎ রান্না করেছে। চোখ মুখ লাল হয়ে আছে। আবির সূক্ষ্ম নেত্রে মেঘকে দেখে মৃদুগামী কণ্ঠে বলল, তোর এই অবস্থা কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, বড় আব্বু এখনো ওঠেনি? না। আচ্ছা। মেঘ চলে যাচ্ছে। আবির পেছন থেকে গম্ভীর কণ্ঠে আবারও প্রশ্ন করল, আমি কি জিজ্ঞেস করছি? এমনি। বলে মেঘ চলে গেছে। আবিরের দুশ্চিন্তার কমতি নেই। আব্বু আম্মু মেঘ ফুপি প্রত্যেকেরই চিন্তা এক আবিরের মাথায়। সেই সঙ্গে নিজের ব্যবসা, আব্বুর ব্যবসা, তানবীরের চিন্তা তো আছেই। একা একজনের পক্ষে কত কিছু সামলানো সম্ভব। 9টার দিকে আলী আহমেদ খানের ঘুম ভাঙে। সজাগ হয়ে আবিরের দিকে ঘুমো ঘুমো চোখে তাকাতেই আবির কোমল কণ্ঠে প্রশ্ন করল, এখন কেমন লাগছে? আবির মলিন হাসলো। আব্বুকে ধরে বিছানা থেকে উঠিয়ে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিল। আলী আহমদ খান অনেকটা সুস্থ।
একাই চলতে পারবেন, তবুও আবির রিস্ক নিতে চায় না। আলী আহমেদ খান ফ্রেশ হয়ে বিছানায় এসে বসতেই আবির প্রেশার মাপার যন্ত্র নিয়ে আসলো। প্রেশার এখন আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে। আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে প্রশ্ন করলেন। বলতে পারছি না, দেখতে হবে। আবির ভুরু কুচকে বলল, আগে খাবার খেয়ে ওষুধ খাবেন, তারপর কথা শুনবো। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন। আবির ঠোঁটে হালকা হাসি রেখে বলল, আপনার সুস্থতার থেকে আশা করি কথাটা বেশি গুরুত্বপূর্ণ না। আপনি সুস্থ থাকলে একটা কেন, লক্ষ কোটি কথা বলতে পারবেন। আলী আহমেদ খান নিশ্চুপ। আবির রুম থেকে উচ্চ স্বরে বলল, আম্মু আব্বুর জন্য খাবার পাঠাও। একটু পরে মেঘ খাবার নিয়ে রুমে ঢুকলো। আবির কপাল গুটিয়ে চেয়ে আছে। মেঘ ভাতের প্লেট রেখে আবারও ছুটলো, একে একে সব নিয়ে আসছে। মালিহা খান রুমে এসে বিছানার পাশে বসে আবিরের আব্বুর কথা বলছে। এই সুযোগে আবির মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচালো। মেঘ শুধু মুচকি হাসলো। আবিরের মাথায় কিছুই ঢুকছে না। মালিহা খান এবার খাবারের প্লেট এগিয়ে দিয়ে উদ্দীপ্ত স্বরে বলল, নিন, খেয়ে বলুন রান্না কেমন হয়েছে। আলী আহমদ খান অল্প খেয়ে কপাল খানিকটা কুঁচকালো। সে দৃশ্য দেখে ভয়ে মেঘের বুক কেঁপে উঠেছে। স্বয়ং আবির ভাই এখানে উপস্থিত। রান্না খারাপ হলে আজ খবরই আছে। আলী আহমদ খান আর একটু খেয়ে হাসি মুখে বললেন। মালিয়া খান চোখের ইশারায় মেঘকে দেখলো। আলী আহমদ খান অবাক চোখে মেঘের দিকে তাকালো। আলী আহমদ খানের থেকেও কয়েক গুণ বেশি অবাক হয়েছে আবির। বিপুল চোখে তাকিয়ে আছে মেঘের দিকে। শুনে মেঘ লজ্জায় লাজুকতার ন্যায় নুয়ে পড়েছে। আবিরের বৃহৎ আঁখি যুগল মেঘেতে স্থির হয়ে আছে। মেঘ রান্না করেছে, এটা আবিরের কাছে অবিশ্বাস্য ঘটনা। সহসা আবিরের মনে দুশ্চিন্তা হানা দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘকে আপাত মস্তক পরখ করতে লাগলো। রান্না করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা তাই দেখে নিল। আবিরের হৃদয় খুঁড়ে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসলো। মনের ভেতর অন্যরকম ভালো লাগা কাজ করছে। প্রতিনিয়ত মেঘের বিস্ময়কর কর্মকাণ্ডে আবির অভিভূত হয়ে যাচ্ছে। মেঘের দায়িত্ববোধ, চলাফেরাতে আমূল পরিবর্তন, আচরণ কথাবার্তাতেও আকাশ পাতাল পার্থক্য। ছটপটে অল্প বয়স্ক মেয়েটা কদিনেই কেমন যেন দায়িত্বশীল মেয়ে হয়ে উঠেছে। কথায় পূর্ণ ম্যাচিউরিটি। হুটহাট রেগে যায় না, রাগলেও তা নিয়ন্ত্রণ করতে শিখে যাচ্ছে। আবিরের আব্বু আম্মুর প্রতি যত্ন দেখে আবির নবরূপে অষ্টাদশীর প্রেমে পড়ছে। আবির ভাবতেও পারেনি তার ছোট্ট চড়ুই পাখি এত দ্রুত বদলে যাবে। প্রেমিকা সুলভ আচরণের মেয়েটা দিনকে দিনকে বউয়ের ন্যায় আচরণ করছে। অষ্টাদশীর উষ্ণ আয়তায় আবিরের বক্ষ অনুষঙ্গে আন্দোলিত হয়। আলী আহমদ খানের খাওয়া প্রায় শেষের দিকে। আবির গলা খাকারি দিয়ে মেঘকে উদ্দেশ্য করে বলল, তানভীর উঠেছে কিনা দেখে আয়, উঠলে বলিস রুমে আসতে। মেঘ আচ্ছা বলে চলে গেছে। এরই মধ্যে মোজাম্মেল খান রুমে আসছে। ভোরবেলা এবার দরজা পর্যন্ত এসেছিল। বড় ভাই আবির রুমে, তাই ভেতরে আসেনি। দরজার বাইরে থেকে আবিরের সঙ্গে কথা বলে চলে গেছিল। মোজাম্মেল খান আসতেই আলী আহমদ খান শান্ত স্বরে বললেন, আহমদ খান শান্ত, আয় ভেতরে এসে বস। এরই মধ্যে তানভীর আসলো। খাবার শেষ হতেই মেঘ প্লেট নিয়ে চলে গেছে। আবির আব্বুকে ওষুধ এগিয়ে দিয়ে পুনরায় চেয়ারে বসেছে। তানভীর আবিরের পেছনে দাঁড়ানো। মালিহা খান আলী আহমদ খানের পাশেই বসা। মোজাম্মেল খান বিছানা থেকে কিছুটা দূরে চেয়ার নিয়ে বসেছেন। মেঘ দরজায় এসে দাঁড়িয়েছে। পরিবেশ কেমন যেন স্তব্ধ। আলী আহমদ খান হঠাৎই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন। আবির তানভীর দুজনেই একসঙ্গে উপর নিচ মাথা নাড়ালো। আবির মৃদু স্বরে বলল, জি। আলী আহমদ খান ঢোক গিলে অনুষ্ণ স্বরে বললেন। আবির আর তানভীর দুজনেই নিরুদ্বেগ, কেউ কোনো কথা বলছে না। দরজার পাশে মেঘও নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আলী আহমদ খান একে একে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। তানভীর আবির আগেই ফুপ্পির দিক থেকে ফুপ্পির সব ঘটনা শুনেছে, আর আজ আলী আহমদ খানের মুখ থেকে সব শুনেছে। তারা আগে থেকে ঘটনা জানে, এরকম কোনো রিয়াকশনই দেখায়নি, আবার কোনো প্রকার এক্সাইটমেন্টও প্রকাশ করেনি। আলী আহমদ খান ও মোজাম্মেল খান বোনের প্রতি নিজের আবেগ অনুভূতি প্রকাশ করেছে। আলী আহমদ খান সবশেষে একটা কথা বলেছেন। আবির ভারী কণ্ঠে শুধালো, 28 বছরেও আপনার পরিবার পরিপূর্ণ হয়নি? আমরা কি তবে আপনার শান্তির কারণ নই? আবিরের মুখে এমন কথা শুনে সকলেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আবির এমন কথা বলার ছেলেই না। আলী আহমদ খান হেসে বললেন, তাহলে এত বছর আগের ক্ষোভ এখনো কেন পুষে রেখেছেন? আর আমাদের কেনই বা বলছেন? সেই ক্ষোভ আমাদের মধ্যেও ঢুকাতে চাচ্ছেন?
আলী আহমদ খান নিরুপায় হয়ে তাকিয়ে আছে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। এত বছর পর বোনকে দেখাতে নিজের আবেগ, অনুভূতি, রাগ, ক্ষোভ সব যেন একসাথে মিশে গেছে। মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, তোমাদের একজন ফুপ্পি আছে, তা তোমাদের জানা দরকার, সেজন্য জানানো হয়েছে। আবির মৃদু হেসে বলল, আপনারা যদি নিজের ক্রোধ কমাতে না পারেন আর ওনাকে এই বাড়ির চৌখাট পেরোতেই না দেন, তবে আমাদের ফুপ্পি আছে কি নেই সেই কথা জেনে আমাদের কি কাজ? আবির সন্দিহান চোখে চেত থেকে প্রশ্ন করল, ফুপ্পিকে এই বাড়িতে আনা যায় না? সেটা সময় বলে দেবে। আরো কিছুক্ষণ চলো এই কথোপকথন। আবির বাবা চাচাকে ইচ্ছেকৃত খোঁচা দিয়ে বলছে যেন ওনাদের ভেতরে রাগ ক্ষোভ কমে আসে। আবিররা ওনাদের সাপোর্ট করলে সেই রাগ কমার বদলে উল্টো বেড়ে যাবে। কথা শেষ করে আবির নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। 3 দিনের ক্লান্তিতে চোখে ঘুম আছড়ে পড়ছে। অফিসে যাওয়ার বিন্দু মাত্র শক্তি নেই। রাকিবকে জানিয়ে দিয়েছে সেই যে সকাল দিকে ঘুমিয়েছিল সেই ঘুম ভেঙেছে সন্ধ্যার আগে আগে। হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি নিচে আসছে। সারাদিন ঘুমের কারণে আব্বুর খোঁজ নিতে পারেনি। রুমে ঢুকতে গিয়ে দেখলো আলী আহমদ খান বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছেন। মেঘ পাশের চেয়ারে বসে বড় আব্বুকে পত্রিকা পড়ে শোনাচ্ছে। আবির তা দেখে রীতিমতো ভিমড়ি খেলো। মেঘের প্রতি দুর্বলতা ক্রমশ বাড়ছে। আবির ধীর গতিতে রুমে ঢুকে আব্বুর পায়ের কাছে বসলো। আস্তে করে ডাকলো, আব্বু। আলী আহমদ খান চোখ মেলে তাকালেন। সঙ্গে সঙ্গে মেঘের পত্রিকা পড়াও বন্ধ হয়ে গেছে। আবির ধীর স্থির ভাবে জিজ্ঞেস করলো, এখন শরীর কেমন? আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ঔষধ? আলী আহমদ খান মেঘের দিকে তাকিয়ে বললেন। আবির কপাল কুঁচকে মনে মনে বিড়বিড় করে বলল, তোর ম্যাচিউরিটি আমাকে প্রতিনিয়ত উন্মাদ করে তুলছে। এত ম্যাচিওর হয়ে যাচ্ছিস কেন তুই? সম্পূর্ণাঙ্গ বউ তো আমি চাইনি। আমার উগ্র বদমেজাজি উশৃঙ্খল বউটাকে কি তবে হারিয়ে ফেলছি? আলী আহমদ খান চোখ বন্ধ করে বসে আছেন। মেঘ 2-1 বার আবিরের দিকে তাকিয়ে আবারও পত্রিকা পড়া শুরু করলো। আবিরের শানিত দৃষ্টি যতবার নজরে পড়ছে ততবারই মেঘের পড়া আটকে আসছে। ক্ষণে ক্ষণে আবিরের কুচকানো ভ্রুযুগল আরও কুচকে আসে। গভীর কোনো উদ্বেগ মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। আবির দীর্ঘ সময় স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘের অভিমুখে। আবিরের হিমায়িত দৃষ্টিতে অষ্টাদশীর শান্ত হৃদয় আচমকা অশান্ত বাতাস বইতে শুরু করলো। পড়া থামিয়ে প্রখর নেত্রে তাকালো আবিরের দিকে। সরাসরি চোখে চোখ পড়ায় আবির পলক ফেলে চিবুক নামিয়ে রুম থেকে চলে গেছে। আবিরের নিস্তব্ধতা মেঘকে খানিক ভাবালো। তারপর আবারও পত্রিকা পড়ায় মনোযোগ দিল। মালিহা খান ছাদে হাঁটাহাঁটি করে সন্ধ্যায় রুমে আসছে। মেঘকে পত্রিকা পড়তে দেখে ঠান্ডা কণ্ঠে বললেন, তুই এখনো পত্রিকা পড়তেছিস? মেঘ নীরবে হেসে পড়াতে মনোযোগ দিল। মালিহা খান বিছানায় বসতে বসতে শক্ত কণ্ঠে বললেন, অনেক পড়েছিস, এখন পত্রিকা রেখে একটু বাইরে বের হ। দীর্ঘ সময় এভাবে পড়লে চোখে ঝাপসা দেখবি। কিছু হবে না। আলী আহমদ খান এবার স্বাভাবিক কণ্ঠে বললেন। বড় আব্বুর মুখে উপর কথা বলা মেঘের পক্ষে সম্ভব না, তাই পত্রিকা ভাঁজ করে টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে গেছে। সোফায় বসে হালিমা খান আর আকলিমা খান গল্প করছিলেন। মেঘ ওনাদের পাশের সোফায় হেলান দিয়ে বসছে। হালিমা খান মেঘকে দেখে মৃদুগামী কণ্ঠে বললেন, তোর বড় আব্বু এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। ঠোঁটে হাসি রেখে হালিমা খান বললেন, তোর রান্না খুব ভালো হয়েছে। বড় আব্বুর উসিলায় আমার মেয়ে রান্না যে করছে সেই অনেক। মেঘ প্রশ্ন করে, তুমি খেয়েছো? শুধু আমি কেন, তোর আব্বু, বড় আম্মু, কাকিয়া, আবির, তানভীর সহ সবাই টেস্ট করেছে। তোর প্রথম রান্না বলে কথা। আম্মুর কথা শুনে মেঘ চমকে ওঠে। সবাই মেঘের রান্না টেস্ট করেছে এটা ভাবতেই মেঘের মন আনন্দে ভরে উঠেছে। আকস্মাৎ মেঘের ভ্রু কুঁচকে আসে। মেঘ উতলা হয়ে শুধালো, আবির ভাইও টেস্ট করেছেন? হ্যাঁ, আবির সবার আগে টেস্ট করেছে। আবির ভাই না সারাদিন ঘুমাইছে, আমার রান্না কখন টেস্ট করলো? সকালে টেস্ট করে তারপরেই ঘুমাতে গেছে। তোর রান্নার তারিফ করছিল। আবির ভাই নিজে থেকে আমার রান্নার প্রশংসা করেছেন? আকলিমা খান ঠোঁট বেঁকিয়ে মৃদু স্বরে বললেন, আবির কি সহজে কিছু বলে নাকি? বারবার জিজ্ঞেস করতেছিলাম তাই বাধ্য হয়ে বলছি, খুব ভালো হয়েছে। মেঘ মৃদু হাসলো। এর মধ্যে হালিমা খান বলে উঠলেন, তোর বড় আম্মু কিন্তু সারাদিন যাবতই তোর প্রশংসা করছে। কম করে হলেও 15 থেকে 20 বার বলেছে তুই বড় হয়ে গেছিস, বিয়ের বয়স হয়ে গেছে, তোকে নাকি বিয়ে দিয়ে দিবে। মেঘ মনে মনে বিড়বিড় করে বলছে, বড় আম্মু আমাকে বড় ভাবলে কি হবে? ওনার ছেলের চোখে
আমি তো পিপিলিকার মতো, ওনার নজরে আমি পড়িই না। আকলিমা খান উপরে ব্যালকনির দিকে তাকিয়ে হঠাৎ উদ্বিগ্ন কণ্ঠে বললেন, আবির উঠেছে দেখলাম, কফি খাবে কি না করে দেব? হালিমা খান কিছু বলার আগে মেঘ বসা থেকে উঠতে উঠতে বলল, আমি কফি নিয়ে যাচ্ছি, তোমরা গল্প করো। আকলিমা খান আর হালিমা খান দুজনেই আশ্চর্যজনিত নয়নে তাকিয়ে আছেন। মেঘ সেসবে পাত্তা না দিয়ে রান্নাঘরে গেল কফি করার জন্য। দুই যা নিষ্পলক তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ খুব সাবধানতার সহিত আবিরের জন্য কফি বানিয়ে নিজেই নিয়ে যাচ্ছে। কফি হাতে আবিরের রুমে ঢুকলো। আবির কোথাও নেই। টেবিলের ওপর কফির কাপ রেখে সম্পূর্ণ রুমে চোখ বোলালো। আবির কোথাও নেই। হঠাৎ বারান্দার কথা মনে হতেই এগিয়ে গেল সেদিকে। আবির চেয়ারে বসে রেলিংয়ে পা ঠেসে চোখ বন্ধ করে বসে আছে। মেঘ অনুচ্চ কণ্ঠে বলল, আপনার জন্য কফি নিয়ে আসছি। মেঘের কণ্ঠস্বর স্নায়ুতন্ত্রে প্রবেশ মাত্রই আবির চোখ মেলল। অপাঙ্গে তাকালো মেঘের দিকে। মেঘ পুনরায় অচঞ্চল স্বরে প্রশ্ন করল, কফিটা এখানে নিয়ে আসবো? আবির ভ্রু কুঁচকে শুকনো নেত্রে তাকিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি হয়েছে তোর? মেঘ এদিক সেদিক তাকিয়ে শমিত স্বরে জানালো, আমার আবার কি হবে? কিছু না হলে এত ম্যাচিওর ব্যবহার কেন করছিস? কাকে কি বোঝাতে চাচ্ছিস? মেঘ কপালে ভাঁজ ফেলে মন খারাপ করে বলল, আমি কাউকে কিছু বোঝাতে চাচ্ছি না। কাকি আম্মু আপনার কফির কথা বলছিল, তাই আমি নিয়ে আসছি। আমার কাজ আছে, আসছি। মেঘ মাথা নিচু করে যেতে নিলে আবির চেয়ার থেকে উঠে এক পা এগিয়ে মেঘের ডান হাতের কবজিতে শক্ত করে ধরে। আকস্মাৎ কাণ্ডে মেঘ ভরকে গেছে। ঘাড় ঘুরিয়ে আবিরের দিকে তাকাতেই চোখে পড়ে এক জোড়া লক্তাব্য আঁখি। সহসা মেঘ ঢোক গিলল। আবির ভাইয়ের রাগের কারণ মেঘের অজানা। কি ভুল করেছে তাও বুঝতে পারছে না। চিবুক নামিয়ে ধীর কণ্ঠে বলল, ছাড়ুন প্লিজ, হাতে ব্যথা লাগছে। হাত ছাড়ার বদলে আবির আরো শক্ত করে ধরে নিরেট কণ্ঠে বলল, কি কাজ আছে তোর? আবিরের রাগী স্বর বুঝতে পেরে মেঘ ধীর স্থির গতিতে বলল, বড় আব্বুর কাছে যাব? কোনো প্রয়োজন নেই। মানে? আব্বু যথেষ্ট সুস্থ আছেন, তোকে আব্বুর দেখাশোনা করতে হবে না। কোথায়? কারণ আমি চাই না তুই আমার আব্বুর আম্মুর এত যত্ন নিস। আমি আমার বাবা মাকে দেখে রাখতে পারবো, আর আমার প্রতিও তোর কোনো প্রকার আহ্লাদি ভাব দেখাতে হবে না। কফি আমি করে খেতে পারবো, কাউকে কফি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মেঘ এবার চোখ তুলে আবিরের দিকে তাকায়। হাতের ব্যথা থেকে কয়েক গুণ বেশি ব্যথা বুকে করেছে। আবিরের নিষ্ঠুরতা দেখে মেঘের মনের কোণ মেঘ ঢেকে গেছে। মেঘ করুণ স্বরে বলল, আপনার আম্মু আব্বু বলে কি আমি যত্ন নিতে পারবো না? ওনারা তো আমার বড় আব্বু বড় আম্মু। আমার কি ওনাদের যত্ন নেওয়ার অধিকার নেই? আবিরের রাগ দ্বিগুণ বেড়ে গেছে। রাগে কটমট করতে করতে বলল, না, নেই, কোনো অধিকার নেই। মেঘের কণ্ঠস্বর ভারী হয়ে আসে। আকস্মাৎ দুর্রহ কণ্ঠে বলে ওঠে, আপনি বললেই হলো, আমি যত্ন নিবই। ছাড়ুন যা। হাত না ছাড়া সত্ত্বেও মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়ায়। আবির সহসা মেঘের হাতের কবজিতে টান দিতেই মেঘ আবিরের বুকের কাছে চলে আসে। আবির সঙ্গে সঙ্গে ঘুরিয়ে মেঘকে বারান্দার দেয়ালের সঙ্গে চেপে ধরে। মেঘ স্থির হতে পারছে না, মাথা ঘুরছে। আবির আরেক হাতে মেঘের নামানো চিবুক উপরে উঠায়। আবির তখনও অগ্নি দৃষ্টিতেই তাকিয়ে আছে। কণ্ঠ 3 গুণ ভারী করে আবির বলল, আমার কথা না মানলে এর ফল খুব ভয়ানক হবে। তুই যদি ভেবে থাকিস তুই সব বিষয়ে ছাড় পেয়ে যাবি, তাহলে তুই খুব ভুল ভাবছিস। মেঘ শীতল চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনি এত নিষ্ঠুর কেন? নিষ্ঠুর পৃথিবীতে প্রতিটা মানুষকেই প্রয়োজনে নিষ্ঠুর হতে হয়। মেঘ তপ্ত স্বরে বলল, বড় আব্বু বা বড় আম্মুর যত্ন কেন নিতে পারবো না, এর একটা কারণ বলুন। আবির গম্ভীর কণ্ঠে জানালো, আমার আব্বু আম্মুর ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নেব তার কারণ তোকে বলতে হবে? আমার বাবা মাকে আমি যেভাবে খুশি দেখে রাখবো। একা না পারলে কয়েকজন নার্স নিয়োগ করব। তবুও তোকে যেন ওনাদের আশেপাশে সর্বাক্ষণ ঘুরঘুর করতে না দেখি। মেঘ আকপাশে না ভেবেই বলে উঠল, আমি কি আপনাদের খুব বিরক্ত করি? হ্যাঁ, অনেক বিরক্ত করিস, এই যে এখন করছিস। মেঘের চোখ টলমল করছে। হৃদয় খুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ঠিক আছে, আজকের পর আমি আপনাদের কারোর জীবনে বিরক্তি করার কারণ হব না। আবির ঠাস করে মেঘের হাত ছেড়ে গজগজ করতে করতে বলল, বেশি বুঝলে এমনই হবে।
মেঘ ছলছল নয়নে কিছুক্ষণ নিজের হাতের দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে চলে গেছে। আবির ধপ করে চেয়ারে বসে পড়েছে, চোখ বন্ধ করে দু হাতে মাথা চেপে ধরেছে। মেঘের সঙ্গে রাগ দেখাতে বড্ড কষ্ট হয়, কিন্তু মেঘের ম্যাচিওর আচরণে আবির আতঙ্কে আছে। অষ্টাদশীর পরিপক্কতা দেখে বাড়ির মানুষ কোনোভাবে যদি মেঘের জন্য সম্বন্ধ দেখা শুরু করে, তখন আবির কি করবে? কিভাবে আটকাবে আব্বু চাচ্চুকে? মেঘ অবুঝের মতো বড় আব্বুর যত্ন করছে, কিন্তু তারা তো এটাকে সেভাবে নিবে না। হুট করে এমন কোনো ঘটনা ঘটলে আবির সম্পূর্ণরূপে চূর্ণ হয়ে যাবে। আব্বু চাচ্চুর সামনে দাঁড়ানোর মতো মিনিমাম যোগ্যতাও তো তার হয়নি। এজন্য আবির সর্বক্ষণ চায় মেঘ সবার চোখে পিচ্ছি থাকুক, মেঘের বাচ্চা মেতে থাকুক এই বাড়ি। ঘূর্ণাক্ষরেও কারো চোখে যেন মেঘের ম্যাচুরিটি না পড়ে। আবির তার সুপ্ত অনুভূতি চেপে মেঘকে যা তা বলেছে। মেঘ কষ্ট পাবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু মেঘের জন্য অন্য ছেলে দেখা হলে আবির মেঘ দুজনেই কষ্ট পাবে। তখন সেই কষ্টের মাত্রা বর্তমান থেকেও কয়েক গুণ বেশি হবে। আবির ব্যালকনিতে প্রায় 1.5-2 ঘন্টা বসে রইল। মেঘের আনা কফি টেবিলেই ঠান্ডা হয়েছে। ঘন্টা দুয়েক পর তানবীর এসে কিছুক্ষণ কথা বলে আবার বেরিয়ে গেছে। আবিরের আচরণে মেঘ অনেক বেশি কষ্ট পেয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে মেঘের রুমে। রাগে ঘরের পুরোটা জিনিসপত্র এলোমেলো করে বিছানায় উপর হয়ে শুয়ে পড়েছে। বারবার কানে বাজছে, আমার কথা না মানলে এর ফল খুব ভয়ানক হবে। বড় আব্বুর ওপর কোনো অধিকার নেই। মেঘ যখনই ভাবে আবিরের কাছাকাছি আসবে, আবিরকে নিজের মনের কথা বলবে, আবিরের অনুভূতি বুঝবে, তখনই আবির মেঘকে দূর দূর করে তাড়িয়ে দেয়। দীর্ঘ চেষ্টায় দূরত্ব খানিকটা হ্রাস হয় কিনা আবির আবারও দূরত্ব বাড়িয়ে নিজের হাতে সেখানে দেয়াল তুলে দেয়। অষ্টাদশীর অবুঝ মনে আবিরের কর্মকাণ্ড ক্রমে ক্রমে দাগ কেটে যাচ্ছে। ভালোবাসার অনুভূতিগুলো কেমন জানি ছন্নছাড়া হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর মেঘের ফোনে কল বাজছে। কয়েকবার রিং হওয়ার পর মেঘ হাত বাড়িয়ে ফোনটা কাছে এনে দেখে বন্যা কল দিচ্ছে। 2 দিন যাবৎ বন্যা কল দিয়েই যাচ্ছে, কিন্তু মেঘ রিসিভ করছে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও মেঘ কল রিসিভ করলো। কল রিসিভ হওয়া মাত্রই ওপাশ থেকে বন্যা বলে উঠল, রে কি হয়েছে তোর? কোন দুনিয়ায় হারাইছিলি? মেঘ শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, হারাতে পারলে বোধহয় ভালো হতো। কেন, কি হয়েছে? কিছু না, বাদ দে। ইচ্ছে করেই বন্যাকে কিছু বলেনি। 2 দিন পর পর আবির ভাইয়ের আচরণে মেঘ নিজেই কনফিউশনে পড়ে যায়। সেখানে বন্যা তো আবির মেঘকে সামনাসামনি দেখেই না, আচরণ কিভাবে বুঝবে? বন্যা চিন্তিত কণ্ঠে প্রশ্ন করলো, তোদের বাসায় কি সমস্যা রে? তোকে কে বলছে? তানবীর ভাই। মেঘ একে একে সব ঘটনা বিস্তারিত বলেছে। খুব প্রয়োজনীয় কথা ব্যতীত মেঘ পারিবারিক ঝামেলা বন্যাকে খুব একটা শেয়ার করে না, তবে মানসিক পীড়ন সহ্য করতে না পেরে এখন কম বেশি শেয়ার করে। মনের ভেতর কত কথা জমিয়ে রাখা সম্ভব? বন্যা মনোযোগের সহিত সব ঘটনা শুনেছে। এখানে বন্যার কিছুই বলার নেই, এমনকি মেঘকে সান্ত্বনা দেওয়ারও কোনো ভাষা নেই। ঘণ্টাখানেক দুই বান্ধবীর কথোপকথন চলেছে। তারপর মেঘ ফোন রেখে ঘুমিয়ে পড়েছে। 2-3 দিন কেটে গেছে। মেঘ আর আগের মতো বড় আব্বু আম্মুর কাছে যায় না, ওনাদের সঙ্গে কথাও বলে না, ভুলেও আবির মুখোমুখি হয় না। ক্লাসের সময় ক্লাসে যায়, চুপচাপ ক্লাস করে বাসায় চলে আসে। বাকি সময় দরজা বন্ধ করে রুমে শুয়ে থাকে, না হয় বই নিয়ে ব্যালকনিতে বসে থাকে। গুনে গুনে দিন কাটাচ্ছে। এই বাসায় থাকতে এখন মেঘের দম বন্ধ হয়ে আসছে। চুপি চুপি গিয়ে বড় আম্মু আব্বুকে দেখে আসে, ওনাদের সঙ্গে কথা বলতে পারে না। এদিকে মিম আদির সঙ্গেও কথা বলতে ইচ্ছে করে না, ফোন চাপতেও ভালো লাগে না। মন খারাপ থাকলে যেমন সব কিছুই অসহ্য লাগে, মেঘের অবস্থাও এখন তেমন। রাতের বেলা মোজাম্মেল খান বাসায় ফেরে আর কিছুক্ষণ পরে মেঘ আব্বুর রুমের সামনে হাজির হলো। অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলো। হালিমা খান মেঘের মনের মুখ দেখে প্রশ্ন করলেন, কি হয়েছে তোর? মন খারাপ কেন? মোজাম্মেল খানও এবার চোখ তুলে মেয়ের দিকে তাকালেন, ভ্রু কুঁচকে প্রশ্ন করলেন, কতদিন হয়ে গেছে আমরা নানু বাড়িতে যাই না, চলুন না নানু বাড়ি থেকে ঘুরে আসি। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুই তো কখনো নানু বাড়ি যেতেই চাস না, আজ হঠাৎ নানু বাড়ি যেতে চাচ্ছিস যে? যেতে ইচ্ছে করছে, তোমরা যাবে কিনা বলো। মোজাম্মেল খান নিরুদ্বেগ কণ্ঠে বলল। হালিমা খান প্রশ্ন করলেন, কবে যাবি? কালকেই। ক্লাস আছে না? আছে, করব না, আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে।
মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, সকাল থেকেই খান বাড়ির পরিবেশ অন্যরকম। আবিরের কড়া নির্দেশের জন্য আলী আহমেদ খান অফিসে যেতে পারছে না। আবির আর মোজাম্মেল খান একাই সামলাচ্ছেন সব দিক। ইকবাল খান গতকাল ভোরবেলা সিলেটে চলে গেছেন। খাবার টেবিলে বসে আবির, মোজাম্মেল খান আলী আহমেদ খানের সঙ্গে কোনো এক বিষয়ে আলোচনা করায় ব্যস্ত। মিম আদি নিজেদের মতো খাবার খাচ্ছে। তানভীর তাড়াহুড়া করে খেয়ে বেরিয়ে গেছে। খাবার টেবিলে মেঘ নেই দেখে মোজাম্মেল খান শুধালেন। মিম আস্তে করে বলল, আপু শাওয়ার নিচ্ছে, পরে খাবে বলল। আবিরও তেমন মনোযোগ দেয়নি। মেঘকে বকা দিলে সে 2-4 দিন রাগ অভিমানে ভোঁতা মেরে থাকে, এটা আবির খুব ভালো করেই জানে। কিন্তু এখন মেঘের রাগকে প্রাধান্য দিতে গেলে ভবিষ্যতে বড় সড় বিপদের সম্মুখীন হতে হবে ভেবেই আবির মুখ বুজে সব সহ্য করছে। আবির আর মোজাম্মেল খান অফিসে চলে গেছেন। তার কিছুক্ষণ পরেই মেঘ একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। ভেজা চুল মাঝখানে সিঁথি করে দুপাশে দুটো ছোট্ট ক্লিপ দিয়ে পেছনের চুল ছেড়ে রেখেছে। সঙ্গে পছন্দের একটা জামা পরেছে।